আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় ফাইকোলজি। ফাইকোলজিতে আজকে ব্যাসিলারিওফাইসি শ্রেণী সম্পর্কে আলোচনা করা হবে এবং ব্যাসিলারিওফাইসি শ্রেণীর একটি সদস্য নেভিকিউলা সম্পর্কেও আলোচনা করা হবে। ব্যাসিলারিওফাইসি শ্রেণীভুক্ত শৈবালকে সাধারণভাবে ডায়াটম বলা হয়। এদের প্রায় 200 জেনাস এবং 600 স্পিসিস রয়েছে। ডায়াটমের কোষ প্রাচীরের কারুকার্যতা বা অলঙ্করণ অত্যন্ত বৈচিত্র্যময় বলে এদেরকে উদ্ভিদ জগতের রত্ন বলা হয়। ছবিতে বিভিন্ন ডায়াটম দেখা যাচ্ছে। এটি কিটোসেরস, কসিনোডিসকাস এবং লিকমোফোরা। ডায়াটম মিঠা পানি, ব্রাকিশ পানি। ব্রাকিশ পানি মানে মোহনা অঞ্চলের পানি, যেটা অর্থাৎ লবণাক্তও না আবার মিঠা পানিও না, এই দুটি মিশ্রিত যে পানি তাকে বলা হয় ব্রাকিশ পানি। তো মিঠা পানি, ব্রাকিশ পানি বা লোনা পানির জলাশয়, ভেজা মাটিতে, ভেজা পাথরের গায়ে জন্মে। কিছু প্রজাতি মিথজীবী এবং বর্ণহীন ডায়াটম পরজীবী হিসাবেও বেঁচে থাকে। এরা জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উৎপাদক হিসাবে কাজ করে। ডায়াটমের সাধারণ বৈশিষ্ট্য: ডায়াটমের থ্যালাস এককোষী এবং এরা ডিপ্লয়েড। এর কিছু প্রজাতি কলোনি সৃষ্টি করে। ছবিতে এটি নেভিকিউলা, এটি একটি এককোষী ডায়াটম, আর এটি কিটোসেরস। এখানে কতগুলি ডায়াটম একত্রিত হয়ে একটি কলোনির সৃষ্টি করেছে। এখানে বিভিন্ন আকৃতির ডায়াটম। এদের দেহ গোলাকার, নৌকার ন্যায় লম্বাকার, অর্ধচন্দ্রাকার, ত্রিভুজাকার, আয়তাকার ইত্যাদি বিভিন্ন রকমের হতে পারে। এদের কোষ প্রাচীর পরস্পরকে আংশিক আবৃত করে। এরূপ দুইটি ভাল্ব দ্বারা গঠিত। উপরের ভাল্বটিকে এপিথেকা এবং নিচের ভাল্বটিকে হাইপোথেকা বলে। এদের কোষ প্রাচীর সিলিকা এবং পেকটিন দ্বারা গঠিত। পেকটিন হচ্ছে এক ধরনের অ্যাসিডিক হেটেরোপলিস্যাকারাইড। এদের কোষ প্রাচীর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে অলঙ্কৃত থাকে। এদের প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ ও সি, বিটা ক্যারোটিন ও জ্যান্থোফিল। এছাড়াও ডায়াটমিনও থাকে। ডায়াটমিন হচ্ছে এক ধরনের বাদামি বর্ণের রঞ্জক পদার্থ। ডায়াটমের দেহের বর্ণ সোনালী বাদামি বা জলপাই সবুজ। এদের প্রধান সঞ্চিত খাদ্য তেল, চর্বি, ভলিউটিন এবং ক্রাইসোল্যামিনারিন। ভলিউটিন এক ধরনের গোলাকার পলিফসফেট দানা, আর ক্রাইসোল্যামিনারিন এটি গ্লুকোজের একটি পলিমার। সচল দশায় কখনো একটি কখনো দুইটি ফ্লাজেলা থাকে। ডায়াটম প্রধানত অঙ্গজ পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। সাধারণত অযৌন রেণু সৃষ্টি হয় না, তবে প্রজাতি ভেদে অক্সোস্পোর নামক বিশ্রাম রেণু বা রেস্টিং স্পোর সৃষ্টি হয়। ক্রোমাটোফোর বা ক্লোরোপ্লাস্ট ডিস্কয়েড বা তারকাকৃতির। ডায়াটমকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, পিনেলিস এবং সেন্ট্রেলিস। এদের প্রধান পার্থক্যগুলো যেমন বসতির ক্ষেত্রে পিনেলিস মিঠা পানির, স্থলজ বা পরাশ্রয়ী, আর সেন্ট্রেলিস ডায়াটম মুক্ত ভাসমান, সাধারণত সামুদ্রিক। পিনেলিসের কোষ প্রাচীরের অলঙ্করণ দ্বিপার্শ্বীয় ভাবে হয়। সেন্ট্রালিসের কোষ প্রাচীরের অলঙ্করণ অরীয় ভাবে হয়। পিনেলিসে গ্লাইডিং চলন দেখা যায় এবং সেন্ট্রালিসে গ্লাইডিং চলন দেখা যায় না। গ্লাইডিং চলন মানে স্বচ্ছন্দ বা ধীর গতিতে চলাচল করা। কিছু কিছু পিনেট ডায়াটমে এই গ্লাইডিং চলন দেখা যায়। এক্ষেত্রে এরা একটি তলের উপর আঠালো মিউসিলেজ নিঃসরণের মাধ্যমে র্যাফির সাহায্যে সামনে বা পিছনে অগ্রসর হয়। এদের যৌন জনন আইসোগ্যামি পিনেলিসের,
আইসোগ্যামি মানে দুইটি একই ধরনের গ্যামিটের মধ্যে, অর্থাৎ দুইটি একই ধরনের গ্যামিটের মধ্যে যখন জনন প্রক্রিয়া হয়, আকৃতিতে একই রকম বা প্রকৃতি, তখন তাকে বলা হয় আইসোগ্যামি জনন। আর সেন্ট্রালিসের ক্ষেত্রে উগ্যামি বা অটোগ্যামি। উগ্যামি মানে এক্ষেত্রে একটি গ্যামেট সচল এবং আরেকটি গ্যামেট নিশ্চল হয়, এবং একটি গ্যামেট আকারে ক্ষুদ্র হয় এবং আরেকটি গ্যামেট আকারে বড় হয়। একটি গ্যামেট গ্যামেটেনজিয়াম থেকে নির্গত হয় এবং আরেকটি গ্যামেট গ্যামেটেনজিয়াম থেকে নির্গত হয় না, ওখানে অবস্থান করে। তো এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন জননকে বলা হয় উগ্যামাস জনন। আর প্রতিসমতা, এদের পিনেলিসের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, আর সেন্ট্রালিসের দেহ অরীয় প্রতিসম। যেমন পিনেলিসের এক্সাম্পল নেবিকুলা, আর সেন্ট্রালিসের উদাহরণ কিটোসেরস। ছবিতে একটি পিনেট ডায়াটম এবং একটি সেন্ট্রিক ডায়াটম দেখা যাচ্ছে। তো পিনেলিস বর্গের ডায়াটম, এদের খাঁজগুলি পাখির পালকের মতো একটি কেন্দ্রীয় অক্ষের দুই ধারে দুই সারিতে বিন্যস্ত থাকে। আর সেন্ট্রিক ডায়াটমের ক্ষেত্রে দেখো, সেন্ট্রালিস বর্গের ডায়াটম যারা, এদের খাঁজগুলি একটি কেন্দ্রীয় অক্ষ থেকে সূর্যালোকের মতো চারদিকে ছড়িয়ে থাকে এবং এদের র্যাফি থাকে না। আর সেন্ট্রালিস বর্গের ডায়াটমরা সাধারণত সামুদ্রিক। এটি একটি র্যাফি এবং এখান থেকে কেন্দ্রীয় অক্ষ থেকে পাখির পালকের মতো এভাবে সাজানো থাকে, এটাকে বলা হয় পিনেট ডায়াটম। আর সেন্ট্রিকের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় অক্ষ থেকে চতুর্দিকে সূর্যের রশ্মির মতো এভাবে ছড়ানো থাকে অলঙ্করণ, এটাকে বলা হয় সেন্ট্রিক ডায়াটম, এবং এই ক্ষেত্রে র্যাফি অনুপস্থিত। এখন একটি ভিডিওর সাহায্যে গ্লাইডিং চলন দেখানো হবে। ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব। ডায়াটম প্রধানত জলজ প্রাণীর খাদ্যের প্রধান উৎস। খাদ্য শৃঙ্খলে এরা উৎপাদক হিসেবে কাজ করে। ডায়াটম মাছ এবং অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। আর আমরা জানি সমুদ্রে বা জলাশয়ে যে পানিতে যে খাদ্য শৃঙ্খল আছে, এখানে উৎপাদক হিসেবে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্লাঙ্কটনের ভূমিকা পালন করে। এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের একটি গুরুত্বপূর্ণ উৎস। তোমরা জানো যে পৃথিবীতে স্থলভাগের চাইতে জলভাগের পরিমাণ অনেক বেশি। এই জলভাগে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে এই ডায়াটম ধরনের শৈবাল যারা, তারা। আর সমুদ্রগর্ভে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো দুইটি হচ্ছে জীবাশ্ম বা জীবাশ্ম বলা হয় এদেরকে। তো যুগ যুগ ধরে এই ধরনের ডায়াটমের মৃতদেহ থেকে এই দুটি পদার্থের উৎপন্ন হয়। মৃতদেহ যখন সমুদ্রের তলদেশে জমে থাকে, পরবর্তীতে সেখান থেকে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়। এভাবে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া ডায়াটমীয় মৃত্তিকা, অর্থাৎ ডায়াটমের মৃত দেহাবশেষ জমে যে বিশেষ ধরনের একটি
মাটির গঠন হয় তাকে বলা হয় ডায়াটমীয় মৃত্তিকা। যুগ যুগ ধরে ডায়াটমের এই মৃতদেহাবশেষ জমে এই ডায়াটমীয় মৃত্তিকার সৃষ্টি হয়। এবং ডায়াটমীয় মৃত্তিকা একটি অমূল্য সম্পদ। এই ডায়াটমীয় মৃত্তিকা সছিদ্র হওয়ার কারণে বিভিন্ন শিল্পক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, যেমন ডিনামাইট তৈরির কাজে নাইট্রোগ্লিসারিনের শোষক হিসেবে ব্যবহৃত হয়, ফিউজ বক্স এবং বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয়। এটা তাপ পরিবাহী, এ কারণে বয়লার এবং ব্লাস্ট ফার্নেসের ভিতরের আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়। শিল্পে ব্যবহৃত পাইপের ভিতরের আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়। রেফ্রিজারেটরের ভিতরের আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়। শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ইট তৈরি করতে ব্যবহৃত হয়। খনিপথের গাত্র তৈরি করতে, সিমেন্টিং করতে, ধাতব পলিশ তৈরিতে, ফিল্টারের পরিস্রাবক তৈরিতে, দাঁতের মাজন তৈরিতে। এটি একটি ফিল্টার, এখানে পরিস্রাবক তৈরি করতে ডায়াটম ব্যবহৃত হয়েছে। এটি একটি ডায়াটোমাইট। এতক্ষণ ডায়াটমের বাহ্যিক বৈশিষ্ট্য, বাসস্থান, অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। এখন ডায়াটমের একটি সদস্য, ব্যাসিলারিওফাইসিস শ্রেণীর সদস্য নেবিকুলা সম্পর্কে আলোচনা করা হবে। নেবিকুলার সাধারণ বৈশিষ্ট্য যেটি, নেবিকুলা একটি সোনালী বাদামি বর্ণের এককোষী শৈবাল এবং প্রধানত মিঠা পানির শৈবাল। কোনো কোনো প্রজাতি ব্রাকিশ বা লোনা পানিতেও জন্মে। এটি প্রধানত মুক্ত ভাসমান প্লাঙ্কটন। এর প্রায় 1000 প্রজাতি আছে। এটি একটি নেবিকুলা, দেখতে অনেকটা নৌকা আকৃতির। নেবিকুলা ক্লাসিফিকেশন এ ডিভিশন ব্যাসিলারিওফাইটা, ক্লাস ব্যাসিলারিওফাইসি, অর্ডার পিনেলিস, নেবিকুলার ফ্যামিলি নেবিকুলেসি এবং জেনাস নেবিকুলা। নেবিকুলার দৈহিক গঠন। নেবিকুলার কোষগুলি সাধারণত সমদ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এটি আকারে দেখতে একটি ক্ষুদ্র নৌকার মতো এবং এর দুইটি ভিউ আছে, একটি ভালভ ভিউ বা সম্মুখ দৃশ্য। সম্মুখ দৃশ্যে এর মধ্যভাগ প্রশস্ত থাকে এবং দুই প্রান্ত সরু ও গোলাকার। আর গার্ডেল ভিউ বা পার্শ্ব দৃশ্যে এটি দেখতে একটি আয়তাকার কোষের মতো। নেবিকুলার কোষপ্রাচীর দুইটি ভালভ বা কপাটিকা দিয়ে তৈরি এবং ভালভ দুটি অসমান। বড় ভালভটি ছোট ভালভের কিছু অংশকে ঘিরে রাখে এবং দুইটি ভালভ সংযোগ ব্যান্ড বা গার্ডেল দিয়ে যুক্ত থাকে। আর নেবিকুলা একটি কোষকে ফ্রাস্টিউল বলে এবং এই ফ্রাস্টিউলগুলি অনেকটা ঢাকনাযুক্ত বাক্সের মতো দেখা যায়। কোষের উপরের অংশ বা ঢাকনাকে বলা হয় এপিথেকা এবং নিচের অংশ বা প্রাচীরকে বলা হয় হাইপোথেকা। এপিথেকা আবার দুইটি অংশ নিয়ে গঠিত, যেমন এপিভালভ কোষ এবং এপিসিনগুলামে বিভক্ত। হাইপোথেকাও দুইটি অংশে বিভক্ত, হাইপোভালভ এবং হাইপোসিনগুলামে বিভক্ত থাকে। নেবিকুলার কোষপ্রাচীর প্রধানত সিলিকা এবং প্যাকটিন পদার্থ দ্বারা তৈরি। প্রজাতিভেদে কোষ প্রাচীরের গঠন এবং অলঙ্করণের পার্থক্য দেখা যায় এবং অসমভাবে সিলিকা জমা হওয়ার কারণে এর কোষ প্রাচীরের অলঙ্করণ এবং ছিদ্র, কণ্টক, লোম ইত্যাদি উপবৃদ্ধির সৃষ্টি হয়। সেন্ট্রিক ডায়াটমের কোষ প্রাচীরের মধ্যবিন্দুতে কতগুলি ছিদ্র এবং অলঙ্করণ থাকে। নেবিকুলার ভালভ ভিউতে ভালভ দুটি লম্বা অক্ষের মাঝ বরাবর একটি রেখার ন্যায় খাঁজ থাকে, একে বলে র্যাফি। আর ভালভের উপরে র্যাফির দুই পাশে
দুই পাশে বিন্দুর মতো থাকে, একে বলা হয় নোডিউল। এবং এই নোডিউলকে দুই প্রান্তের নোডিউলকে বলা হয় পোলার নোডিউল এবং মাঝখানে নোডিউলকে বলা হয় সেন্ট্রাল নোডিউল। এছাড়া এর নেভিকুলার ভালভের দুই পাশে জ্যামিতিক আকারে কিছু অলঙ্করণ থাকে। এটি নেভিকুলার গার্ডেল ভিউ, দেখতে অনেকটা আয়তাকার এবং এই হাইপোথেকা এবং এপিথেকা। এটি নেভিকুলার ভালভ ভিউ, দেখতে নৌকাকৃতির। এই লম্বা রেখাটি র্যাফি। এখানে এই উঁচু অংশটির নাম পোলার নডিউল, এটিও পোলার নডিউল এবং এটি সেন্ট্রাল নডিউল। আর এগুলো সিলিকা জমা হয়ে অলঙ্করণ হয়েছে। স্ট্রাই, এগুলোকে বলা হয় স্ট্রাই। এতক্ষণ নেভিকুলার বাহ্যিক গঠন দেখা হলো, এবার নেভিকুলার কোষের গঠন। নেভিকুলার কোষের কেন্দ্র বরাবর একটি বড় গহ্বর আছে, তোমরা ছবিতে খেয়াল করো। এই গহ্বরকে ঘিরে কোষ প্রাচীরের কাছ বরাবর ঘন সন্নিবিষ্ট সাইটোপ্লাজম থাকে। কোষের মধ্যভাগের যে সাইটোপ্লাজম একটি ব্যান্ড এবং পাশের সাইটোপ্লাজমের সাথে যুক্ত থাকে। ব্যান্ড দ্বারা মধ্যভাগের সাইটোপ্লাজমের সাথে পাশের সাইটোপ্লাজমের সাথে সংযোগ রক্ষা হয়। এই ব্যান্ডের মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াসটি ডিপ্লয়েড। এতে এক বা একাধিক নিউক্লিওলাস থাকে। কোষে এক বা একাধিক ক্রোমাটোফোর থাকে। ক্রোমাটোফোরে এক বা একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড হচ্ছে একটি প্রোটিন জাতীয় পদার্থ, কিন্তু এর দেহের চারপাশে শ্বেতসার জমা করে রাখে। কিন্তু নেভিকুলার পাইরিনয়েডে কোনো শ্বেতসারের আবরণ থাকে না। নেভিকুলার প্রধান রঞ্জক পদার্থ বিটা ক্যারোটিন, ক্লোরোফিল এ ও সি এবং জ্যান্থোফিল। এর সঞ্চিত খাদ্য তেল, চর্বি, লিউকোসিন ও ভলিউটিন। এটি নেভিকুলার যেটি মাইক্রোস্কোপে এরকম দেখা যায়, মাইক্রোস্কোপের নিচে। এটি নেভিকুলার সাইটোপ্লাজম, পরিধিস্থ সাইটোপ্লাজম এবং কেন্দ্রীয় সাইটোপ্লাজম, মাঝখানে এটি ফাঁকা গহ্বর। এখানে নিউক্লিয়াস যেটি ডিপ্লয়েড। এটি হলো এর ভালভ ভিউ এবং এটি গার্ডেল ভিউ। নেভিকুলাতে তিন ধরনের জনন দেখা যায়: অঙ্গজ জনন, অযৌন অগ্ধস্পর সৃষ্টি এবং যৌন প্রজনন ও যৌন অগ্ধস্পর সৃষ্টি। নেভিকুলার অঙ্গজ জনন মানে এর দেহের মধ্যে যখন বিভাজন ঘটে, এটি বিশেষ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নেভিকুলার অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে। প্রথমে কোষের যে প্রোটোপ্লাস্ট আছে এটি বৃদ্ধি পায় এবং এই প্রোটোপ্লাস্ট বৃদ্ধি পাওয়ার ফলে ভালভ দুটি কিছু আলগা হয়ে সামান্য দূরে সরে যায় এবং নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়। একটি নিউক্লিয়াস এপিথিকার দিকে চলে যায় এবং আরেকটি নিউক্লিয়াস হাইপোথিকার দিকে চলে যায়। ভালভের সমান্তরালে সাইটোপ্লাজমও মাঝ বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে এবং কিছু প্রোটোপ্লাস্ট এপিথিকার দিকে চলে যায় আর কিছু প্রোটোপ্লাস্ট হাইপোথিকার দিকে চলে যায়। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্টে পুরাতন বা মাতৃকোষের বিপরীত থেকে মুক্ত দিকে সিলিকা জমা হয়ে হাইপোথিকার সৃষ্টি হয়, অর্থাৎ নতুন সৃষ্ট প্রতিটি ভালভই অপত্য কোষের হাইপোথিকা। এরপর কোষ দুটি পৃথক হয়ে যায়। মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলেও কোষ দুটির আকার সমান হয় না। যে কোষটি প্যারেন্ট কোষের এপিথিকা ধারণ করে সেই কোষটি প্যারেন্ট কোষের সমান হয়, কিন্তু অপত্য কোষটি মাতৃকোষের হাইপোথিকার ব্যবহার করে সেটি কিছুটা ক্ষুদ্রাকার হয়। এভাবে ক্রমান্বয়ে বিভাজন চলতে থাকে এবং বেশি সংখ্যক
কোষ ক্রমান্বয়ে ছোট থেকে আরো ছোট হতে থাকে। ছবিতে এটি একটি নেভিকুলার কোষ, এটি এপিথিকা এবং এটি হাইপোথিকা। এটি বিভাজিত হয়ে দুইটি কোষ সৃষ্টি হলো। এই এপিথিকাটি এক্ষেত্রে এপিথিকা হিসেবে কাজ করবে এবং এক্ষেত্রে এই হাইপোথিকাটি যে এটিও এই কোষে এপিথিকা হিসেবে কাজ করবে এবং নতুন আরেকটি হাইপোথিকার সৃষ্টি হবে। এখানেও আরেকটি হাইপোথিকার সৃষ্টি হবে। পরবর্তীতে এই কোষ থেকে এখানে একই রকম ভাবে সাইটোপ্লাজম বিভাজিত হবে, নিউক্লিয়াস বিভাজিত হবে, কিছু প্রোটোপ্লাস্ট দুই প্রান্তে চলে যাবে এবং এরা নতুন করে আবার এই এপিথিকা যেটি, এই এপিথিকাটি এক্ষেত্রে এপিথিকা হিসেবে কাজ করবে এবং এই হাইপোথিকাটিও এক্ষেত্রে এপিথিকা হিসেবে কাজ করবে এবং এক্ষেত্রে নতুন আরেকটি হাইপোথিকা সৃষ্টি হবে, এক্ষেত্রে নতুন আরেকটি হাইপোথিকা সৃষ্টি হবে। পরবর্তীতে এই কোষ থেকে একই প্রক্রিয়া আবার দুইটি নেভিকুলার সৃষ্টি হবে, আবার এখানেও একই রকম ভাবে। অর্থাৎ মাতৃকোষের এপিথিকাটি এপিথিকা হিসেবে কাজ করবে অপত্য কোষে এবং মাতৃকোষ যে হাইপোথিকা সেটিও অপত্য কোষে এপিথিকা হিসেবে কাজ করবে। এই কারণে দেখা যায় যে প্রথম যে মাতৃকোষটি ছিল তার তুলনায় ক্রমাগত বিভাজিত হতে হতে কোষের আকার অনেক ছোট হয়ে যায় এবং কোষের সংখ্যাও বৃদ্ধি পায়। এরপরে অযৌন অক্সোস্পোর সৃষ্টি। যখন ক্রমাগত কোষের মধ্যে বিভাজন হতে থাকে তখন ক্রমাগত বিভাজিত হতে হতে কোষ এত ছোট হয়ে যায় যে তখন আর তার অঙ্গজ জনন বা বিভাজন সম্ভব হয় না। তখন পূর্বাবস্থায় ফিরে আসার জন্যই অক্সোস্পোর সৃষ্টি হয়। তো দেখা যায় যে অঙ্গজ জনন বা কোষ বিভাজনের ফলে যখন কোষগুলি খুব বেশি ছোট হয়ে যায় তখন সেগুলি স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ করতে অসমর্থ হয়। তখন এই অক্সোস্পোর সৃষ্টির মাধ্যমে, যেটি একটি অযৌন স্পোর, এই অক্সোস্পোর সৃষ্টির মাধ্যমে কোষগুলি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই প্রক্রিয়াকে এজন্য পুনর্জীবন লাভও বলে থাকে। এই প্রক্রিয়ায় শুরুতে সাইটোপ্লাজমে প্রচুর মিউসিলেজ সংশ্লেষিত হয়। ভাল বা কপাটিকা বা প্রাচীর দুটি পরস্পর হতে দূরে সরে যায়। প্রোটোপ্লাস্ট মিউসিলেজ দ্বারা আবৃত অবস্থায় বাইরে বেরিয়ে আসে এবং আকারে বড় হয়। এরপর সিলিকা এবং পেকটিন দ্বারা আবরণে আবৃত হয়ে অযৌন অক্সোস্পোর সৃষ্টি করে। এই অক্সোস্পোর পরবর্তীতে পূর্ণাঙ্গ ডায়াটমে পরিণত হয়। ছবিতে এটি একটি ডায়াটম, যেটি খুব অত্যন্ত আকৃতিতে ছোট হয়ে যাওয়ার ফলে আর বিভাজন করতে পারছে না। তখন এখানে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম এগুলো জমা হওয়ার পরে এরা অক্সোস্পোরে পরিণত হয়। এরপরে যৌন প্রজনন ও যৌন অক্সোস্পোর সৃষ্টি। তো বারবার কোষ বিভাজনের ফলে যে সৃষ্ট দুটি অত্যধিক ক্ষুদ্রাকার কোষ কাছাকাছি আসে, অর্থাৎ যারা আর অঙ্গজ জনন করতে সক্ষম হচ্ছে না, তখন খুবই ক্ষুদ্র দুটি কোষ বা কনজুগেন্ট বলা যায় যাদেরকে, তারা কাছাকাছি আসে এবং একটি পেকটিক মিউসিলেজের আবরণী দ্বারা আবদ্ধ হয়। প্রতিটি কোষের ডিপ্লয়েড নিউক্লিয়াস মায়োসিস প্রক্রিয়া 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়। তো 4টি নিউক্লিয়াসের মধ্যে 2টি নষ্ট হয়ে যায় এবং অবশিষ্ট 2টি নিউক্লিয়াস কিছু সাইটোপ্লাজম সহ 2টি গ্যামেট সৃষ্টি করে। তখন এই কনজুগেন্টের বা সংশ্লেষকে যে 2টি গ্যামেট সৃষ্টি হয় তার মধ্যে একটি কনজুগেন্টের গ্যামেটগুলি সচল হয় এবং অন্যটি নিশ্চল হয়। তো সচল অ্যামিবার ন্যায় যে গ্যামেট সেটি প্যারেন্ট কোষ থেকে বের হয়ে আসে এবং খোলা ভাল্ব পথে অন্য সংশ্লেষকের কোষে প্রবেশ করে। পরবর্তীতে 2টি গ্যামেট মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে। এভাবে অচল গ্যামেটযুক্ত কোষে 2টি জাইগোট সৃষ্টি হয় এবং অন্য কোষটি খালি হয়ে যায়।
এরকম যৌন প্রজননকে বলা হয় শারীরবৃত্তীয় অ্যানাইসোগ্যামি। পরিণত জাইগোট মুক্ত হয়, কিছুদিন সুপ্ত থাকে এবং পরে প্রতিটি জাইগোট বেশ কিছুটা লম্বা হয়ে অক্সোস্পোরে পরিণত হয়। অক্সোস্পোর সামান্য সিলিকাযুক্ত পেকটিন আবরণী বা পেরিজোনিয়াম দ্বারা আবৃত হয়। এরপর পেরিগোনিয়ামের মধ্যে অক্সোস্পোর নতুন বাল্ব মানে এপিথিকা এবং হাইপোথিকা সৃষ্টি করে। এভাবে দুইটি স্বাভাবিক বড় আকারের নেবিকুলা উৎপন্ন হয়। অর্থাৎ একটি কোষের মধ্যে প্রথমে চারটি মায়োসিস বিভাজনের ফলে, যেহেতু ডিপ্লয়েড কোষ, মায়োসিস বিভাজনের ফলে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হবে। একটির মধ্যে এরকম চারটি নিউক্লিয়াস থাকবে। চারটি নিউক্লিয়াসের মধ্যে দুইটি নিউক্লিয়াস নষ্ট হয়ে যাবে, তখন একটি গ্যামেটের মধ্যে, তখন একটি কনজুগেন্টের মধ্যে দুইটি নিউক্লিয়াস থাকবে এবং আরেকটি কনজুগেন্টের মধ্যেও দুইটি নিউক্লিয়াস থাকবে। এখন দুইটি গ্যামেট থাকবে। এদের মধ্যে এই কনজুগেন্টের মধ্যে একটি হয় সচল এবং একটি নিশ্চল। যেই কনজুগেন্টটি সচল সেইখান থেকে দুইটি গ্যামেট নিশ্চল কনজুগেন্টের দিকে চলে আসবে এবং ভালভের মাধ্যমে বাহিত হয়ে পরবর্তীতে দুইটি গ্যামেট নিষিক্ত হবে। পরবর্তীতে বিভিন্ন পদ্ধতি শেষে বিভিন্ন প্রসেসের পর তারা অক্সোস্পোরে পরিণত হবে। আজকের ক্লাসে ব্যাসিলাইডোফাইসিস শ্রেণী সম্পর্কে আলোচনা করা হলো এবং এর একটি সদস্য নেবিকুলার সাধারণ বৈশিষ্ট্য, জনন প্রক্রিয়া, দৈহিক গঠন এগুলো আলোচনা করা হলো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।